খাবার নিয়ে আমাদের সবারই মনে কিন্তু কম বেশি প্রশ্ন থাকে। কোনটা ভালো, কোনটা খারাপ, কতটা খাওয়া উচিত। একবার ভাবুন তো, যদি আপনার শরীরের জন্য একটা ইউজার ম্যানুয়াল থাকতো তাহলে কেমন হতো। তো চলুন আজ এই পুষ্টির জটিল জগৎটাকে একদম সহজ করে ফেলি। তো এই ম্যানুয়ালের প্রথম অধ্যায়টা কি হতে পারে? খুব সহজ। আমরা যা খাই তার ভেতরে আসলে কি আছে, আর সেগুলো আমাদের শরীরে ঠিক কি কাজ করে। চলুন গভীরে গিয়ে দেখি। ব্যাপারটা হচ্ছে, আমরা যাই খাই না কেন আমাদের শরীরে ঢুকে সেগুলোর মূলত তিনটে প্রধান কাজ: শক্তি যোগানো, শরীর গঠন করা আর শরীরকে নানা রকম বিপদ থেকে সুরক্ষিত রাখা। আসুন এই তিনটে কাজকে একটু ভেঙে দেখা যাক। মানে সহজ কথা যদি বলি, খাবার হলো সেই জিনিসটা যা আমাদের শরীরকে বাড়তে আর ঠিকঠাকভাবে চলতে সাহায্য করে। কিন্তু সবচেয়ে জরুরি যে কথাটা, সেটা হলো এমন কোনো একটা ম্যাজিক খাবার কিন্তু নেই যাতে শরীরের দরকারি সব কিছুই পাওয়া যাবে। আর ঠিক এই কারণেই খাবারের মধ্যে ভ্যারাইটি বা বৈচিত্র্য থাকাটা এত জরুরি। আচ্ছা, খাবারের এই তিনটে কাজকে না আমরা একটা গাড়ির সাথে তুলনা করতে পারি। ভাবুন, কার্বোহাইড্রেট আর ফ্যাট হলো আমাদের গাড়ির পেট্রোল বা জ্বালানি, যা চলার শক্তি দেয়। প্রোটিন হলো সেই জ্বালানি ব্যবহার করে তৈরি হওয়া গাড়ির পার্টস, যা দিয়ে পুরো শরীরটা তৈরি। আর ভিটামিন ও মিনারেলস, ওগুলো হলো সেই গাড়ির রক্ষা কবচ, যা শরীরকে নানা রোগ বা দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। তো এখন চলুন খাবারের ভেতরের আসল খেলোয়াড়দের সাথে আলাপ করা যাক। এদেরকেই আমরা বলি নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান। এদেরকে না দুটো টিমে ভাগ করা যায়। একটা হলো হেভি লিফটের টিম, মানে যারা আসল ভারী কাজটা করে। আর অন্যটা হলো সুপারভাইজার টিম, মানে যারা সবকিছুর দেখভাল করে। এই যে দুটো টিমের কথা বললাম, এদের নাম হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোগুলো হলো সোজা কথায় শরীরের জ্বালানি আর বাড়ি বানানোর ইটের মতো। আর মাইক্রোগুলো, ওরা অনেকটা গাড়ির স্পার্ক প্লাগের মতো, বুঝলেন? সরাসরি শক্তি দেয় না, কিন্তু ওরা না থাকলে পুরো ইঞ্জিনটাই বন্ধ হয়ে যাবে। মজার ব্যাপার হলো, সব ভিটামিন কিন্তু একরকম নয়। কিছু ভিটামিন আছে, যেমন ধরুন ভিটামিন এ আর ডি, এগুলো চর্বিতে গলে যায় আর আমাদের শরীরে জমাও থাকতে পারে। এর মানে কি? এর মানে হলো বেশি খেলে এগুলো কিন্তু শরীরের জন্য বিষাক্ত হয়ে যেতে পারে। আবার অন্যদিকে ভিটামিন সি এর মতো কিছু ভিটামিন আছে যেগুলো জলে গলে যায়, শরীর এগুলোকে জমা করে রাখে না, বাড়তি যা থাকে তা বের করে দেয়। তো আমরা এতক্ষণ ধরে খালি শক্তি শক্তি করে যাচ্ছি, কিন্তু এই শক্তিটাকে আমরা মাপি কিভাবে? এখানেই কিন্তু ক্যালোরির ব্যাপারটা চলে আসে। দেখুন, ক্যালোরি কিন্তু কোনো ভয়ের জিনিস একদমই নয়। এটা আসলে শক্তি মাপার একটা ইউনিট, ঠিক যেমন আমরা কিলোমিটার দিয়ে দূরত্ব মাপি। কোনো খাবারে ১০০ ক্যালোরি আছে মানে ওই খাবারটা থেকে আমাদের শরীর নির্দিষ্ট পরিমাণ শক্তি পাবে, ব্যাস এটুকুই। আর এখানেই কিন্তু একটা দারুণ জিনিস খেয়াল করার মতো আছে। সব খাবার থেকে কিন্তু সমান শক্তি পাওয়া যায় না। যেমন ১ গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিন থেকে আমরা যে পরিমাণ শক্তি পাই ঠিক ততটুকু, মানে ১ গ্রাম ফ্যাট থেকে তার দ্বিগুণেরও বেশি শক্তি পাওয়া যায়। তার মানে ফ্যাট আসলে শক্তির একটা খুবই ঘন উৎস। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানা হলো। এবার একটা ছোট্ট ধাঁধা, দেখি পারেন কিনা। বলুন তো, ভিটামিন, মিনারেলস আর জলে প্রতি গ্রামে কত ক্যালোরি থাকে? একটু ভাবুন তো। একদম ঠিক ধরেছেন, 0। কারণ এরা তো ক্যালোরিজেনিক নয়, মানে এরা নিজেরা কোনো শক্তি দেয় না, কিন্তু শরীরের অন্য সব গুরুত্বপূর্ণ কাজের জন্য এদেরকে ছাড়া চলবেই না। এবার একটা অবাক করা তথ্য দিই, কেমন? ভাবুন তো, আপনি যখন সোফায় বসে একদম আরামে টিভি দেখছেন, তখনও কিন্তু আপনার শরীর ক্যালোরি পোড়াচ্ছে। এই যে একদম বিশ্রামে থাকাকালীন ন্যূনতম শক্তি খরচ হয়, একেই বলে ব্যাসেল মেটাবলিক রেট বা বিএমআর। সোজা কথায় এটা হলো আপনার শরীরটাকে শুধু বাঁচিয়ে রাখার খরচ। এর মানে হলো আমাদের প্রতিদিনের মোট শক্তি খরচের একটা বিশাল অংশ, প্রায় ৬০ থেকে ৭০% খরচ হয়ে যায় শুধু শরীরের ভেতরের কলকবজাগুলোকে সচল রাখতে। আমরা যে হাঁটাচলা করি বা কাজ করি, সেই খরচটা কিন্তু এর বাইরে। তো আমরা এখন খাবারের মূল উপাদানগুলো সম্পর্কে জেনে গেছি। চলুন এবার এই টুকরোগুলোকে একসাথে জুড়ে দেখি নিজেদের জন্য একটা স্বাস্থ্যকর খাবারের ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি করা যায়। একটা ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্যের মূল মন্ত্রই হল সঠিক অনুপাতটা বজায় রাখা। সাধারণত আমাদের প্রতিদিনের শক্তির সবচেয়ে বড় অংশটা, প্রায় ৬০% আসা উচিত কার্বোহাইড্রেট থেকে, কারণ এটাই কিন্তু আমাদের মস্তিষ্কের প্রধান জ্বালানি, আর বাকিটা আসে ফ্যাট আর প্রোটিন থেকে। দেখুন,
একটা সুষম খাবার তালিকা বানানোর একটা সহজ নিয়ম আছে। সবার আগে শরীরের প্রোটিনের চাহিদাটা মেটাতে হবে। কেন? কারণ প্রোটিন হলো শরীর তৈরির মূল মাল মশলা। তারপর কার্বোহাইড্রেট আর ফ্যাটের সঠিক অনুপাতটা ঠিক করতে হবে। আর অবশ্যই যথেষ্ট পরিমাণে শাকসবজি, ফল রাখতে হবে, যাতে ভিটামিন, মিনারেলস আর ফাইবার পাওয়া যায়। এখন এই পরিকল্পনাটাকে আরও সহজ করার জন্য বিভিন্ন স্বাস্থ্য সংস্থা আমাদের একটা সাধারণ গাইডলাইন দেয়, যেটাকে বলা হয় RDA। এটা আমাদের একটা ধারণা দেয় যে সুস্থ থাকার জন্য গড়ে কোনে পুষ্টি উপাদান আমাদের ঠিক কতটা করে দরকার। তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করে বোঝা দরকার। RDA মানে কিন্তু কোনো মতে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটা নয়, বরং এটা একটা টার্গেট, যার মধ্যে বেশিরভাগ সুস্থ মানুষের জন্য একটা সেফটি মার্জিন বা বাড়তি সুরক্ষা যোগ করা থাকে। কিন্তু কি হবে যদি এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়? চলুন এবার দেখি, পুষ্টির এই সূক্ষ্ম হিসাবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে। আমরা অপুষ্টি শব্দটা শুনলেই সাধারণত কম খাওয়ার কথা ভাবি, কিন্তু আসল ব্যাপারটা হলো প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া কিন্তু এক ধরনের অপুষ্টি। মূল সমস্যাটা হলো ভারসাম্যহীনতা। অপুষ্টির কিন্তু অনেকগুলো দিক আছে। কখনো প্রয়োজনের চেয়ে কম খাওয়া, কখনো আবার বেশি খাওয়া, আবার কখনো হয়তো সব ঠিক আছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট উপাদানের অভাব রয়ে গেছে। এই সব কিছুই প্রমাণ করে যে শুধু খাবারের পরিমাণটা বড় কথা নয়, আসল কথা হলো এর ভেতরের ভারসাম্য। অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, পুষ্টির বেলাতেও কথাটা একদম সত্যি। যেমন প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি নিলে শরীরে মেদ জমে, যা থেকে স্থূলতা হয়। আবার ধরুন, স্বাস্থ্যকর ভেবে যদি কেউ অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট খায়, সেটাও কিন্তু শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে, বিশেষ করে ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে। শেষ কথা হলো, আমাদের খাবারের প্লেটটাই কিন্তু দিনের শেষে আমাদের স্বাস্থ্যের নকশাটা তৈরি করে দেয়। এই আলোচনা থেকে আমরা যা যা জানলাম সেটা কাজে লাগিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের জন্য একটা স্বাস্থ্যকর ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি। এখন প্রশ্ন একটাই, আজকের ব্লুপ্রিন্টে কি থাকছে?